শিশুটি অঝরে কাঁদছে বা আপনার সন্তানটি দরজার কোণে লুকিয়ে আছে বা আপনার সাথে কোনো কথা শেয়ার করতে পারছে না। হাসি খুশি একটি বাচ্চা হঠাৎ করে এরকম দুমড়ে মুচড়ে যা মানসিকভাবে ভেঙে পড়া, প্রতিবেশীরা কানাঘুষো করছে নিশ্চয়ই যে বা ছেলে বা মেয়ে হয়তো পাগল হয়ে গেছে। শুধু বা সন্তানের কথা বলছি কেন, ছেলে বা মেয়ের কথা বলছি কেন, এটা কিন্তু আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবার বেলাতেই এটা প্রযোজ্য হচ্ছে। যারা ক্রনিক ডিজিজে ভুগছেন অনেক সময় তারা ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, হতাশায় ভুগে যাচ্ছেন বা মানসিক বিষণ্ণতায় চলে যাচ্ছেন। কিন্তু কেউ কি আমরা এতটুকু তাদের মনের কথাটা ভেবে দেখি যে আসলে আমাদের কোথায় যাওয়া উচিত? আমরা সবসময় মনে করি হয়তো এখন যে আনাচে কানাচে যে বিভিন্ন ধরনের যে মানসিক স্বাস্থ্য সংশোধনাগার কারাগার আছে আমাদের ওখানে চলে যাওয়া উচিত, কিন্তু আমরা কখনো ভাবি না যে আসলে কোথায় আমাদের নক দেওয়া উচিত, কোথায় যাওয়া উচিত, কোন কোন হসপিটাল আমাদের এসব ব্যাপার নিয়ে কাজ করছে। একদম ঠিক ধরেছেন, মনের যত্নে কথা বলি মন খুলে, এবং এই বিষয়ে আজকে ফেসবুক লাইভে আমি চলে এসেছি। প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি ডাক্তার তুর্নাত ইবনে মিথিল, একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, এবং আজকে আমাদের সাথে একজন গুণীমানী ব্যক্তি রয়েছে, সাইকোলজিস্ট, বিশিষ্ট থেরাপিউটিক কাউন্সিলর এবং এডিকশন প্রফেশনাল তন্বিতা ঘোষ। গুড মর্নিং, কেমন আছেন ম্যাডাম? ম্যাডাম, আপনার সাথে প্রথমে যে একটা কথা বলা সেটা হচ্ছে যে আসলে সাইকোথেরাপি ব্যাপারটা কি এবং এটা আসলে কি কি নিয়ে কাজ করছে, কোন কোন বিষয় নিয়ে কাজ করছে? সাইকোথেরাপি, প্রথম কথা বলবো যে থেরাপি কথাটার অর্থই কিন্তু চিকিৎসা পদ্ধতি। সাইকোথেরাপি হচ্ছে সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট মেথড, এটা যেখানে কথা এবং বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে একটা মানুষের সুস্থতার জন্য তাকে সহযোগিতা করা হয়। এবার চলে আসি যে সুস্থতা, তাহলে কি আমরা সবাই অসুস্থ? একেবারেই কিন্তু না। আমাদের প্রতিটা মানুষেরই কম বেশি কোনো না কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যাগুলোর মধ্যে যদি কখনো আমরা নিজেরা সেই সমস্যাকে নিজে সমাধান করতে না পারি বা কোথাও আমরা আটকে যাই, অথবা সেই সমস্যার কারণে আমার নিজের চারপাশে যারা আছে, আমার পরিবারের লোকজন কিংবা আশপাশের লোকজন, আমার শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের লোকজন ক্ষতিগ্রস্ত হন, সেই ক্ষেত্রে বলতে হবে যে সেইটা অবশ্যই সহযোগিতা দরকার। তখন আমরা বিশেষ কিছু মেথডে তাকে এই জায়গাটা তার সমস্যার সমাধান করতে বা সেখান থেকে বেরিয়ে আসতে আমরা সহযোগিতা করি। এই পদ্ধতিটাকে সাইকোথেরাপি বলা হয়। এটা একটা সাইকোলজিক্যাল বেশ কিছু মেথড বা বিভিন্ন ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে, সেইগুলোকে আমরা অ্যাপ্লাই করি। যেমন মেডিকোথেরাপির মধ্যে মেডিসিন যখন চলে তখন কি হয়, বিভিন্ন টাইপের মেডিসিনগুলো কিন্তু দিয়ে একটা রোগীকে সুস্থ করে দেওয়া হয়। এরকম সাইকোথেরাপিটাও কিন্তু ঠিক একই রকম একটা মেথড। এটা ব্যক্তির প্রবলেম এবং ব্যক্তির নিজস্ব ক্যাপাবিলিটি অনুযায়ী তখন নির্বাচন করা হয় যে তার জন্য কোন থেরাপিটা দরকার, কিভাবে তাকে সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা সহযোগিতা করব। দর্শকদের জন্য আমি আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, বিআরবি হসপিটাল টপমোস্ট হসপিটালের মধ্যে একটা হসপিটাল, যেটা কিন্তু এডিকশন মেন্টাল হেলথ কাউন্সিলিংয়ের পাশাপাশি পেশেন্ট মেন্টাল হেলথ কাউন্সিলিং নিয়ে কাজ করছে এবং অনলাইনে কাজ করছে। তাই আপনারা বলছি যে সঠিক জায়গায় সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করে এবং সঠিক সাইকোথেরাপিস্টের কাছে যাবেন এবং অবশ্যই চলে আসবেন। বিআরবি হসপিটাল আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছে এ ধরনের পেশেন্টদেরকে। শুধুমাত্র করোনা না, করোনার বাইরেও যারা রয়েছেন এবং ক্রনিক ডিজিজে যারা ভুগছেন এবং তারা কিন্তু বিভিন্ন সময় মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, এবং বিআরবি হসপিটাল প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তাদেরকে সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়ে যাওয়ার জন্য। ম্যাডাম, সেটা হচ্ছে আমাদের অনেকটা কথা হচ্ছিল, কিন্তু ড্রাগ এডিকশন নিয়ে যদি আমরা কথা বলে থাকি, বর্তমানে একটা হট একটা নিউজ আছে, সেটা হচ্ছে একদম পাবলিক নিউজ, বাংলাদেশ বা সব ধরনের পত্রিকা দেখা যাচ্ছে এলএসডি, হ্যালোসিনোজেনিক ড্রাগগুলো। হ্যালোসিনোজেনিক ড্রাগগুলো হচ্ছে সাধারণত ইয়াং অ্যাডোলেসেন্টরা কেন নিচ্ছে, এটার কারণটা কি আসলে? আচ্ছা, এখানে আমরা আমাদের কেস স্টাডি থেকে যদি আমরা খেয়াল করি বা আমরা আরও ভেতরে যদি যাই, তাহলে আমরা বলবো একটু খেয়াল করে দেখি না আমাদের আশপাশের বাচ্চাদেরকে। আমরা যে বলছি তারা ইয়াং অ্যাডাল্ট বলেন বা যে কোনো বয়সেই অ্যাডিকশানে যাচ্ছে। এটা এলএসডি, হ্যালোসিনেটিক ড্রাগ শুধু না, মোবাইল অ্যাডিকশান, এগুলো চলে আসছে। এর আসল জায়গাটা কিন্তু পরিবার। অর্থাৎ এখন আমরা পরিবারে বাবা মা বা পরিবারে যারা আছি তারা সন্তানদের সাথে কতটুকু কোয়ালিটি টাইম ব্যবহার দিচ্ছি, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোয়ালিটি টাইম দেওয়ার সাথে সাথে আমরা যে টাইমটা সন্তানদেরকে দিচ্ছি সেইটাতে সন্তানরা কতটুকু কমফোর্ট ফিল করছে, আমাদের সাথে আমাদের সন্তানদের সম্পর্কটা কেমন গড়ে উঠছে, এই জায়গাটাও একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে মিডিয়া, যখন কিনা তার হাতে আমরা ফেসবুক বা এই ইনস্টাগ্রাম, এইসব ইলেকট্রনিক্স ডিভাইসগুলো খুব অ্যাভেলেবেল হচ্ছে, তারা কিন্তু নিজে একটা রুমের মধ্যে একা হয়ে যেয়ে সেখান থেকে বিভিন্ন সাইটগুলো ব্রাউজ করছে, সেখান থেকে অনেক কিছু জানছে। এমন এমন বন্ধু তারা মানে এখানে সম্পৃক্ত হচ্ছে বা গ্রুপে চলে যাচ্ছে, গ্রুপ তৈরি করছে, যে জায়গাটা আসলে ধরা যায় না বা দেখা যায় না। বাবা মারাও কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারেন না যে এই ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে আমার সন্তানটি
কোন কোন ছেলের সাথে বা মেয়ের সাথে কোন গ্রুপে মিশে যাচ্ছে, এখান থেকেও সে বেশ কিছু বিষয়ে লার্নিং করে। এবার সে যে প্রতিটা মানুষের জীবনেই কম বেশি ডিপ্রেশন থাকতে পারে বা ফ্রাস্ট্রেশন থাকতে পারে, কিন্তু এই ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনটাকে এত ডিপলি নেওয়ার ব্যাপারটাই কিন্তু এসে যায় যখন সে এখান থেকে বেরোনোর পথটা পায় না বা অন্য কোনো সাইডে নিজেকে অকুপাই করার জায়গাটা তার কমে যায়। তখন একা একাই সে নিজের জায়গা থেকে খুঁজে নেয় ভালো থাকার একটা জগৎ, তখনই কিন্তু চলে আসে এই নেশার জগতের হাতছানি। বিভিন্ন সময়ে দেখা যায় বন্ধু মহল বা যে আমরা এখন আরেকটা ভীষণভাবে দেখছি গ্যাং কালচার, অর্থাৎ একটা গ্রুপ করে তারা তাদের মতো করে এনজয় করার চেষ্টা করছে। এই এনজয়মেন্টটা তাদেরকে হয়তো আমরা অন্যভাবেও নিতে দিতে পারতাম, কিন্তু এই আমাদের সুস্থ সংস্কৃতি চর্চা যেটা, সেইটা বোধহয় কোথাও আমাদের একটু হ্যাম্পার হচ্ছে। এই জায়গাটাও আমাদের খেয়াল করতে হবে। আমরা মা বাবারা বা পরিবারের যারা আছি তারা অনেক বেশি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমাদের বাসায় মানে অন্য যে সন্তানরা আছেন বা যারা অন্য ব্যক্তিরা আছেন তাদের দিকে আমরা কতটুকু সময় দিচ্ছি খেয়াল করছি, এটা কিন্তু খুব জরুরি। এই কারণে কিন্তু নেশার জগৎটা অনেক বেশি বেড়ে গেছে। আবার নেশার অ্যাভেলেবিলিটিও আছে, আমাদের মাদকদ্রব্যের অ্যাভেলেবিলিটিটা বেড়ে গেছে, আগে এত ছিল না, বিভিন্ন জায়গা থেকে এটা পাওয়া যাচ্ছে। আরও একটা ব্যাপার ম্যাডাম আমি আপনাকে বলে রাখছি, সেটা হচ্ছে যে জাস্ট 1 বছর আগে সেটা হচ্ছে পত্রিকায় কিন্তু একটা বড় আকারে দেখা যাচ্ছে সানি ডিল বা ইংলিশ মিডিয়াম স্কুলের একটা মেয়ে রেপ করা হয়েছে তাকে, এবং অথচ তাকে ছেলেটাকে তার ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে যে ছেলেটাকে যদি কিছু সংশোধনাগারে নেওয়া হয় তাহলে হয়তো ছেলেটি ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যাপারটিকে আসলে কতটি যৌক্তিক, এক্ষেত্রে সাইকোথেরাপিস্টের কি ভূমিকা? আচ্ছা, প্রথমত বলবো যে এখানে সংশোধনাগারের কথাটা উঠে আসছে বারবারই। এখানে আইন একটা কাজ করছে, কিন্তু সবার আগে চিন্তা করতে হবে ফ্যামিলি মোরালিটি। যখন সন্তান একটু একটু করে খারাপ কোনো আচরণ করে সবার আগে কিন্তু সেটা বাবা মার চোখেই ধরা পড়ে। হয় তারা ইগনোর করে যান, তা না হলে তারা এটা বুঝতে চান না বা তারা ওটাকে ধরার মধ্যে আনেন না, অথবা তারা নিজেরাই সংশোধন করাতে পারেন না, যে কারণে আস্তে আস্তে ছোটো ছোটো অপরাধগুলো, ছোটো ছোটো ত্রুটিগুলোই কিন্তু একসময় বড় কিছু ঘটিয়ে দেয়। তো এই সংশোধনাগারে দেওয়ার ব্যাপারটায় আমরা সরাসরি বলবো যে দিতেই পারে, কিন্তু সেই সংশোধনাগারে দেওয়ার পরে তার আসলে সাইকোলজিক্যাল কতটুকু সাপোর্ট সেখানে পাচ্ছে, তার ওখানে রিহ্যাবিলিটেশনটা কিভাবে হচ্ছে, সে যে কাজটা করেছে এইটা সে কিভাবে দেখছে, কেন করলো। একটা ধর্ষণের মতো কাজ বা এই যে মাদক নেওয়া যে কাজগুলো আমরা বলি এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, এই এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি কিন্তু সব সন্তানের মধ্যে আসে না, সবার মধ্যে আসে না। সাধারণত দেখা যায় যারা ছোটোবেলা থেকে একটু এডিএইচডি থাকে বা পরবর্তীতে ওডিডি বা কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে, তারাই কন্ডাক্ট ডিসঅর্ডারের সন্তানগুলি বা বাচ্চাগুলি কিন্তু পরবর্তীতে এন্টি সোশ্যাল পার্সোনালিটিতে চলে যায়, অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডারে চলে যায়। তাদের দ্বারাই কিন্তু এই ধরনের সামাজিক ক্রাইমগুলো কিন্তু সবথেকে বেশি সংগঠিত হয়। তো এখানে আসি যে এই যে আমরা বললাম কন্ডাক্ট ডিসঅর্ডার কি জন্মগতভাবে হয়? একেবারেই না। এখানে কিন্তু অবশ্যই ব্রেন মেকানিজমের কিছু ফ্যাক্টর আছে, কিন্তু তার সাথে কিন্তু খেয়াল রাখতে হবে তার পারিপার্শ্বিক পরিবেশ এবং তার প্যারেন্টিং স্টাইলটা কিন্তু এখানে অনেক বড় একটা কারণ। তো আমরা এই ক্ষেত্রে বলবো যে সাইকোথেরাপি কথাটাকে এভাবে না বলে আমরা বলবো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মেথড হিসেবে সাইকোথেরাপি বা কাউন্সিলিং যেটা দরকার সেটা কিন্তু এখানে খুব জরুরি। তার সাথে বসে ইনডেপথে কথা বলা যে কেন সে এই কাজটা করছে, তার মনের জগতে কখন কোন অনুভূতিটা আসলে সে সেইটার বহিঃপ্রকাশ কীভাবে করছে, অর্থাৎ কিনা একটা মানুষ সে যে আচরণগুলো করে সেগুলো কিন্তু সম্পূর্ণ সে তার ইমোশনের জায়গা থেকে করে, তার ইমোশনটা কন্ট্রোলের জায়গা সে কতটুকু পাচ্ছে এবং সেই ইমোশনকে কীভাবে সে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রকাশ করতে পারছে বা দেখাতে পারছে কিনা, এই জায়গাগুলো আসলে সাইকোথেরাপি কাজ করে। আর বিভিন্ন ক্রনিক ডিজিজে কিন্তু অনেকে ভুগে থাকেন, সিকিডি থেকে শুরু করে থাইরয়েডের প্রবলেম, এবং দেখা গেলো থাইরয়েডের প্রবলেম বিশেষ করে গাইনোকোলজিক্যাল কিছু ডিজিজ আছে যেগুলোতে মুড সুইং বা দেখা গেলো হরমোনাল কিছু প্রবলেমের জন্য হয়, কিন্তু ফ্যামিলি থেকে কেন জানি তারা সেই সাপোর্টটা পায় না, মুড সুইং মুড ডিসঅর্ডার বলে তারা সবসময় ইগনোর করে যায়। এই ক্ষেত্রে সাইকোথেরাপিস্ট কী ধরনের ভূমিকা পালন করতে পারে? আচ্ছা, এখানে সাইকোথেরাপিস্টের ভূমিকা কিন্তু ভীষণভাবে রয়েছে, কারণ হচ্ছে যখন একটা আপনি বলছিলেন যে ক্রনিক ডিজিজ সিকেডি বা যাদের এই যে অনকোলজিক্যাল ব্যাপার, যাদের ক্যান্সার আছে, কেমো রেডিও এগুলো চলছে, বা অন্য যে কোনো ক্রনিক ডিজিজে সাইকোথেরাপি মোস্ট এসেনশিয়াল, কারণ তাদের কিন্তু মেন্টাল ভার্নাবিলিটি ডেভেলপ করবেই, এটা আমরা সবাই জানি। এই দীর্ঘদিন কোনো ওষুধ নিতে গেলে তাদের যে মধ্যে যেমন বিরক্তি চলে আসে, তার নিজের অসুস্থতা তার নিজের কষ্ট থেকেও কিন্তু তার মধ্যে একটা মুড সুইং অ্যাটিটিউড ডেভেলপ করে।
পারিবারিক পরিবেশে সে কিন্তু ওইভাবে কমফোর্ট নাও ফিল করতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে একজন সাইকোথেরাপিস্ট তার সাথে যদি বসে, রেগুলার যে একেবারে নিয়ম করে বসতে হবে সেটা না, তার প্রবলেম বেস করে, তার প্রবলেমের সিভিয়ারিটিকে অ্যাসেস করে তার সাথে কিন্তু আমরা যদি বসে কথা বলতে পারি, এই কথার চিকিৎসা যেটাকে বলা হয় টক থেরাপি বা সাইকোথেরাপি, এই জায়গাটা যদি আমরা কাজ করি তাহলে কিন্তু তার এই কষ্টটা অনেকখানি কি কমে আসে। এবার আসি গাইনের ব্যাপারটা। গাইনোকোলজিস্টরা কিন্তু অনেক সময় দেখেন যে প্রচুর পেশেন্ট পান ওনারা যেখানে বাচ্চা হচ্ছে না। এই যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা কিন্তু খুব সাধারণ ক্রাইসিস না। আমরা প্রায় দেখি যে মায়েরা এক্সপেকটেশন যে এই মাসেই বোধহয় আমার একটা বেবি কনসেপ্ট করবে। শুধু কিন্তু মায়েদের না, বিশেষ করে কিন্তু মায়েরা প্রচুর পরিমাণে টর্চার্ড হয়ে থাকে তাদের ইনলস দ্বারা, রাইট? এবং সেক্ষেত্রে তারা কিন্তু প্রচণ্ড বিষণ্ণতায় এসে তারপরে তারা চিন্তাই করে যে তাদের শুধুমাত্র গাইনোকোলজিস্ট দরকার আছে। এ ব্যাপারে কিন্তু একটা মিথ বা কুসংস্কার আছে। কিন্তু এটা ছাড়াও আমি মনে করি যে বিষাদগ্রস্ত মায়েদের শুধুমাত্র কিন্তু গাইনোকোলজিস্ট না, তাদের সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের দরকার আছে। এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, এটা অত্যন্ত সত্যি কথা যে শুধু টর্চার যে ইনলস দ্বারা হচ্ছে, ভার্বালি টর্চার না, অনেক সময় ইমোশনালও হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে হয়তো পরিবারে এরকম টর্চারটা ভিজুয়াল হচ্ছে না, বাট আশপাশের কারো কথা বা বিহেভ থেকে ব্যক্তি তার ল্যাকিংসের জায়গাটা সে কিন্তু এটাকে পেইন হিসেবে ভেতরে রিসিভ করে। একটা ব্যক্তি কিভাবে নেবে এটা তার উপরে ডিপেন্ড করে। এরপরে এই ব্যক্তিটা যখন বারবার প্রতি মাসে এক্সপেকটেশন নেয় এবং সেই এক্সপেকটেশনের জায়গা থেকে তার যদি এটা আবার কোনোভাবে ডিসমিস হয়, তখন কিন্তু সে প্রচণ্ডভাবে ফল ডাউন করে। এই যে ডিপ্রেশনটা প্রতি মাসে যদি তার এভাবে ডিপ্রেশনে যেতে থাকে, তখন এটা কিন্তু তার একটা ক্রনিক ব্যাপারে এসে যায়, ক্রনিক হয়ে যায়। তখন তার ক্ষেত্রে তার যদি সে সন্তান সম্ভবও হয়, গর্ভধারণ করে, সেই ক্ষেত্রে তার ওই সন্তানের মেন্টাল হেলথেও কিন্তু প্রবলেম করে। এই জন্যে অবশ্যই এটা দেখবেন যে আমাদের পাশ্চাত্যের দেশগুলোতে কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের যে টেক কেয়ারটা হয় বা প্যারেন্টসকে, বাবাকে নিয়েও যে বসে কাউন্সেলিংটা করা হয়, ওখানে কিন্তু ভীষণভাবে এই মাকে কিন্তু আশ্বস্ত করা হয়, তার প্রবলেমগুলো শোনা হয়, তার ইমোশনাল ভেন্টিলেশনগুলো করা হয়, কোথায় কি করলে কেমন হবে। অনেক মা আছে যারা এই প্রেগনেন্সির টোটাল পিরিয়ডটাই প্যানিক হয়ে থাকেন, তাদের ভিতরে একটা অবসেশন কাজ করে কি হবে। যদি প্রিভিয়াস তাদের কোনো অ্যাক্সিডেন্ট থাকে যে হচ্ছে তাদের আগে বেবি মারা গেছে বা এরকম কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট আছে, মিসক্যারেজ হয়েছে, তখন কিন্তু ওই মা কখনোই একটা মুহূর্তের জন্য নর্মাল থাকেন না, তাদের প্রচণ্ড রকম মেন্টাল স্ট্রেস চলতে থাকে কন্টিনিউ। এতে করে দেখা যায় তাদের স্লিপ ডিস্টারবেন্স হয় বিভিন্ন ধরনের। এবং আপনি বলছিলেন যে থাইরয়েডের প্রবলেম, দেখুন যাদের হাইপোথাইরয়েডিজম থাকে বা হাইপার থাকে তাদের কিন্তু অবশ্যই ডিপ্রেশন বা মুড সুইং কিন্তু কমন ফেনোমেনা। এখন এই ব্যক্তিটাকে কি আমরা তখন শুধু মেডিসিন খাইয়ে যাব? এটা কিন্তু একেবারেই না। তাকে ওখানে অবশ্যই সাইকোথেরাপির একটা বড় ভূমিকা হচ্ছে তার অ্যাকসেপ্টেন্সির জায়গাটা ডেভেলপ করা, তার ছোট ছোট জায়গাগুলোকে বুঝিয়ে দেওয়া যে কোন কোন জায়গাটায় তার কী কী সমস্যা হতে পারে। আর এই মানুষ যদি জেনে যায় যে তার এই ছোট ছোট সমস্যাগুলোকে নিয়ে এসে চলবে, একসময় কিন্তু মানুষ এটা বুঝে নিতে পারলে, অ্যাকসেপ্ট করে নিতে পারলে তার জন্য চলা কিন্তু খুব একটা কঠিন হয় না। তখন কিন্তু তার জন্য খুব সহজেই সে এই তার লাইফের পথটা সুন্দরভাবে পাড়ি দিতে পারে ওষুধ এবং সমস্ত চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে। তো এখানেও সাইকোথেরাপি একটা ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে যখন কিনা বাচ্চা ডেলিভারি হয়ে যায়, পোস্টপার্টাম যে ডিপ্রেশন বা ব্লুগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মায়ের সন্তান ডেলিভারির পরে তার ফিজিক্যাল, তার মানে ইমোশনাল যে একটা ভার্নাবিলিটি তৈরি হয়, তার রেস্টলেসনেস চলে আসে, বাচ্চাকে সময় দেওয়া, তার ওভাবে শারীরিক একটা মানে ডেফিসিয়েন্সিও ডেভেলপ করে ওই সময়টায়। তখন কিন্তু কনভার্সন নামে একটা ডিসঅর্ডারে প্রায় দেখা যায় এক সাইকোসিস ডেভেলপ করে, কারো নিউরোসিসের কিছু ট্রেক চলে আসে, ডিপ্রেসড হয়। আবার আপনার হচ্ছে এখানে বলবো অনেক সময় দেখা যায় যে কনভার্সন ডিসঅর্ডার, সে সেন্সলেস হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, তাকে কিন্তু তখন ডক্টররা অন্যভাবে ট্রিট করেন। কিন্তু আমরা যদি এই সাইকোথেরাপি, যদি গাইনোকোলজিস্ট যদি একজন সাইকোথেরাপিস্টের শরণাপন্ন করেন পেশেন্টকে, তাহলে কিন্তু এই মায়ের এবং এই বাবার কিন্তু প্রবলেমটা কমে যায়। তারা কিন্তু অ্যাকসেপ্টেন্সের জায়গাগুলো বুঝতে পারে, ক্রাইসিসের জায়গাগুলো নিজেরাই কিন্তু ম্যানেজমেন্টটা শিখে ফেলেন, তখন তাদের কিন্তু কষ্টটা কম হয়। আর প্রেগনেন্সি পিরিয়ডে শুধু মায়েরাই যে ভার্নারেবল হন সাইকোলজিক্যালি তা কিন্তু না, বাবারাও কিন্তু অনেক ভার্নারেবল হন, কারণ এই সময়টা তাদের কিন্তু সরাসরি তাদের ফিজিক্যাল যে পেইনটা, এটা কিন্তু দেখা যায় না। আমরা কিন্তু মাকে নিয়ে অনেক বেশি কথা বলে ফেলি, কিন্তু বাবারাও কিন্তু খুব এক্সস্টেড থাকেন।
যে তাকে টাইমলি ডক্টরের কাছে নিয়ে চেক আপ করা, তারপরে তার মানে ইনলজ যে ওয়াইফ, তাকে তো তিনি ওভাবে আগের মতো পাচ্ছেন না, তার বাইরের কর্মক্ষেত্র আছে। এখানে বাবাদেরও কিন্তু মেন্টাল হেলথটা জরুরি। এখানে আরও একটা কথা বলি, সবাই কিন্তু আমরা শুধুমাত্র মানে একটা বাংলাদেশে একটা কুসংস্কারই কাজ করে যে মেয়েদেরই হয়তো মেন্টাল হেলথ প্রবলেমটা বেশি হয়ে থাকে, কিন্তু ছেলেদেরও কিন্তু মেন্টাল হেলথ প্রবলেম হয়, যার জন্য দেখা গেলো ওরা কিন্তু অনেক ক্রাইমে জড়িয়ে পড়ে মাঝে মাঝে। ক্রাইম ছাড়াও দেখা গেলো বাবাদের কথা যে বললেন, বাবারা দেখা গেলো যে নিজেরা অনেক সময় বিষণ্ণতায় ভুগে থাকেন, কিন্তু অনেক সময় দেখা গেলো তাদের স্ত্রীরা কমেন্ট করে বসেন, দেখা গেলো বাবা পাগল, বাবা মানসিক বিষণ্ণতায় ভুগছেন, বাবা থেকে সন্তানদেরকে দূরে রাখেন। বাবা দেখা গেলো বাবাকে প্রত্যয় নিয়ে যাচ্ছেন, বা হয়তো মনে করছেন যে সে ড্রাগ এডিকশনে পড়ে গেছে, যার জন্য দেখা গেলো মাদক শক্তি নিরাময় কেন্দ্রে। এক্ষেত্রে সেলফ হেল্প টেকনিক বলে আপনাদের সাইকোথেরাপিতে একটা কাজ আছে, ও ব্যাপারে যদি একটু ডিটেলস বা বিস্তারিত আজকে জনগণের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা বলবো যে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের ধারণাই হচ্ছে পুরুষরা সব দিকে স্বয়ংসম্পূর্ণ, তারা খুব শক্তিশালী। একেবারেই না। মেয়েরা তো তাদের কথাটা অ্যাটলিস্ট এখানে না ওখানে বলে ফেলে, কিন্তু আমাদের পুরুষরা কিন্তু একেবারেই বলার জায়গা পান না, তাদের কিন্তু বলার জায়গাটা ভীষণ কম। আরেকটা হচ্ছে যে তাদের ইগোর কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, তাদের কথা শোনার লোক কিন্তু খুব কম। এখানে বাবাদের যে সমস্যাটা হয়, বা আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের জীবনে পুরুষদের যে সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে তাদের ক্রাইসিসের জায়গাগুলো তারা প্রথম অবস্থায় ইগনোর করে যান। পরবর্তীতে যখন এটা বাড়তে থাকে, তখন তারা রেস্কিউ মেথড অ্যাপ্লাই করেন, অর্থাৎ কি করে এই প্রবলেম থেকে আমি দূরে থাকবো, অ্যাভয়েডেন্স অ্যাটিটিউড চলে আসে, উইথড্রল অ্যাটিটিউড চলে আসে। এবং এই জায়গাটায় যেটা হয়, দেখা যায় তারা অনেক সময় ইলেকট্রনিক্স ডিভাইসে অনেক বেশি নিজেকে ইনভলভ করে ফেলেন, কেউ কেউ ড্রাগসে চলে যান, বা কেউ কেউ এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপে চলে যান, অথবা অন্যভাবেও তাদের টাইমগুলোকে পাস করেন। এক্ষেত্রে সেলফ হেল্প মেথডে একটা ব্যাপার আছে, যদি কোনো ব্যক্তি তিনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার এটা সমস্যা হচ্ছে, বা আমি খুব ভার্নাবল ফিল করছি, আমি বার্ন আউট হতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তিনি অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নিতে পারেন। সেই ক্ষেত্রে যে তার মেডিসিন লাগবেই এটা কিন্তু না। আমাদের একটা মেন্টাল হেলথ রিলেটেড একটা স্টিগমা আছে, সেইটা হচ্ছে যে আমি একজন হেলথ প্রফেশনালের কাছে, মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে গেলেই বুঝি আমি পাগল হয়ে গেলাম, বা আমাকে মেন্টাল কথাটা দিয়ে আমাকে স্টিগমাটাইজড করা হয়ে গেল। এটা কিন্তু একেবারেই না। আবার যদি ওখানে যাই তাহলে আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, এটাও কিন্তু একটা বড় রকমের ভয়ের জায়গা, কিন্তু আমাদের মেন্টাল হেলথ সাপোর্টে বাধাগ্রস্ত করছে। আমি বলবো এখানে একেবারেই ভয় পাওয়ার কিছু নেই। সিভিয়ারিটির জায়গাটা আমরা আগে মেজার করি। যদি সিভিয়ারিটি এখানে মানে সিভিয়ার লেভেলে যায় প্রবলেমগুলো, যেখানে ক্লায়েন্ট নিজে বা ব্যক্তি নিজে আর পারছেন না, তার সাহায্যের জায়গাগুলো তখন দিলেও তিনি ধরার অবস্থায় নেই, তখনই কিন্তু মেডিসিনের দরকার হয়। এছাড়া মাইল্ড কিংবা মডারেট লেভেলে যখন ব্যক্তি নিজে বুঝতে পারছেন, তখন কিন্তু তার সাথে বসে কথা বললে, এই যে সাইকোথেরাপি মেথড বা কখনো হালকা অবস্থায় কাউন্সিলিং, এই মেথডগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু সে নিজেকেই নিজে আবার তার প্রবলেমের জায়গা থেকে সেলফ হেল্প মেথডগুলো আছে বিভিন্ন স্ট্রাকচারে, এটা শেখানো হয়। এই জায়গাটা তাকে যদি আমরা ডেভেলপ করে দিতে পারি, তাহলে দেখা যায় নিজেই নিজেকে সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যেতে পারছেন, প্রবলেমের জায়গাগুলো নিজেই সলভ করতে পারছেন, তখন আর অন্যের হেল্প লাগে না। বাংলাদেশে কিন্তু হচ্ছে দিনের পর দিন ওল্ডার পিপল বা এল্ডার পিপলের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং তারা কিন্তু খুব একাকিত্ব বোধ করছেন, এবং দেখা গেল যে যারা বিশেষ করে ডিভোর্সের হার বাড়ছে, এবং একসময় তাদের মধ্যে একটা মরণের ভয় চলে আসছে যে একসময় তাদেরকে কে দেখবে। এই ক্ষেত্রে তাদেরকে সেলফ হেল্প টেকনিক বা আপনারা সাইকোলজিস্ট যারা আছেন, তারা কী ধরনের সাহায্য করতে পারেন? আচ্ছা, এখানে আমরা প্রথমত বলবো যে সবার আগে আমি ডিভোর্স বা এই যে ওল্ডার পিপল যারা আমাদের সিনিয়র সিটিজেন বলা হয়, ওনাদের একটা বড় জেনারেশন গ্যাপ চলে আসে। সেটা হচ্ছে ওনারা আগে থেকেই নিজেদের খুব রিজিট করে ফেলেন, একটা সিনিয়রিটির ব্যাপার, ইগোর ব্যাপার কাজ করে। তখন যে সমস্যাটা হয়, ওনারা সবাইকে কিন্তু ওইভাবে নিতে পারেন না। আবার ওনাদেরকেও ইয়াং জেনারেশন বা ফ্যামিলি মেম্বাররা এমপ্যাথেটিক ওয়েতে ওনাদেরকে রিসিভ করেন না। যে সিনিয়র পার্সন বা যারা সিঙ্গেল আছে, তাদের সাথে একটু বসে সময় দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের ইমোশনাল জায়গাগুলো একটু টাচ করে যাওয়া, এইগুলো আসলে আমাদের এত সময় নেই, এরকম একটা ব্যাপার। আমরা সবাই যেন প্রতি মুহূর্তে সময়ের থেকেও বেশি দূরত্ব দৌড়াতে চাচ্ছি। আমাদের এই যে ফ্যামিলি বন্ডেজটা কমে গেছে, এইখানে কিন্তু একটা প্রভাব ওখানেও পড়ছে। আমাদের সিনিয়র সিটিজেনের মধ্যে আরেকটা জিনিস আমরা বলবো, যে অনেকের ছেলে মেয়ে হয়তো দূরে থাকছে কর্মক্ষেত্রের জন্য বা শিক্ষার জন্য, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে তারা যেতেই পারেন, এটা যুগ এবং সময়ের প্রয়োজনে। কিন্তু তাই বলে আমি খারাপ থাকবো? এখানে আমরা সিনিয়র সিটিজেন বা সিঙ্গেল যারা আছেন তাদেরকে বলবো, সেলফ কেয়ার টেকনিকটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কি ভালোবাসি, আমি নিজেকে কিভাবে ভালোবাসতে পারি,
আমার সময়টাকে আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারি সেইটাকে প্র্যাকটিস করা। সেই ক্ষেত্রে হতে পারে যে আমি অনেক দিন হয়তো খেয়ালই করিনি, ছোটোবেলায় আমি ছবি আঁকতে পছন্দ করতাম, কিংবা আমি হয়তো কোনো এক সময় গল্প লিখতাম ছোট ছোট, সেইটাকে আমি অ্যাপ্লাই করতে পারি। কেউ গার্ডেনিং করেন, কেউ বা পেট পোষেন, কেউ অনেক সময় আছে যে আশপাশে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ফ্রি লার্নিং লেসন চেষ্টা করেন, এগুলো করা যেতে পারে। তো এক্ষেত্রে আমরা বলবো যে একজন সিনিয়র সিটিজেন যখন কিনা তিনি নিজের সময়টাকে সুন্দরভাবে ম্যানেজ করতে না পারেন, তখনই কিন্তু তিনি লোনলি ফিল করেন, ডিপ্রেসড ফিল করেন, বা তার ভেতরে মৃত্যু বা এই রিলেটেড কোনো চিন্তা চলে আসতে পারে। এটা না করে একটু যদি তিনি নিজেকে গুছিয়ে নেন, একটু অর্গানাইজ ওয়েতে নিজের সময়টাকে ফ্রুটফুল করেন, এবং খুব মানে নিজেকে শুধু ভালোবাসতে হবে, শুধু একটা কথা ভাবতে হবে, আমাকে আমি ভালোবাসবো, আমাকে কেউ ভালোবাসবে কারো কিন্তু এই দায়টা নাই। আমি যদি আমাকে ভালোবাসতে পারি, আমাকে ভালো রাখতে পারি, তবেই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো। সাধারণত কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা মনে করতে পারি যে সাইকোলজিস্টের কাছে আমাদের যাওয়া দরকার, একদম সাধারণ মানুষের জন্য? আচ্ছা, আমি সরাসরি বলবো লক্ষণগুলো অনেক আছে, মেন্টাল হেলথের ক্ষেত্রে অনেক লক্ষণ আছে, অনেক কিছু আছে, কিন্তু শুধু চিন্তা করব যে আমি কখন নিজে প্রবলেম ফেস করছি, বা আমাকে কেউ নোটিস করছে কিনা যে আমার কারণে সে কোনো বিরক্ত ফিল করছে কিনা, বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সেটা পরিবারে হতে পারে, সেটা আমার কর্মক্ষেত্রে হতে পারে, আমার শিক্ষাক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আমি নিজে যদি কোথাও না পারি, সেটাও আমি একজন সহযোগিতা, প্রফেশনাল সহযোগিতা নিতে পারি। আর যদি চিন্তা করি যে না, আমাকে কেউ অ্যাটলিস্ট নক করেছে যে এই তোমার তো এটা এরকম, তুমি এরকম করো কেন, বা অফিসে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার তার কোনো আচরণ নিয়ে কেউ নোটিস করছে বা বিরক্ত হচ্ছে, মানে এটাকে আমরা অনেক সময় বুলিং বলে থাকি, তাই না? বুলিং এর শিকার হচ্ছে কিন্তু অনেকে, এই বুলিং নিয়েও কিন্তু অনেকে মেন্টাল ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি ধরনের সহযোগিতা আপনারা করে যাচ্ছেন? আচ্ছা, বুলিং এর ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। এখানে কিন্তু বুলিং না, আপনি দেখুন, বুলিং ব্যাপারটা হচ্ছে যে বুলিং করে সেও প্রবলেমেটিক, আবার যে বুলিং এর শিকার হচ্ছে তারও কিন্তু কোথাও প্রবলেম আছে। তা না হলে কিন্তু সবাই কিন্তু বুলিংয়ের শিকার হন না। তো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই বুলিংটা এরকম না, বুলিং যদি কেউ করে সেটা তার পার্সোনালিটি প্রবলেমও হতে পারে। কিছু কিছু ব্যক্তি দেখবেন খুব খোঁচা দিয়ে কথা বলে, নর্মাল কথা বলছেন, তার পজিশন বা তার সিচুয়েশনটা তিনি অতটা মেজার করেন না। তিনি কিন্তু মানে তার অধীনস্থ কাউকে বা কোথাও কথা বলতে গেলেই একটা কেমন যেন ইগনোরিং অ্যাটিটিউড শো করছেন, একটা খোঁচা দিয়ে কথা বলছেন, বা তাকে হার্ট করে কথা বলছেন। এইটা ওই ব্যক্তিটার পার্সোনালিটি প্রবলেম, এটা অবশ্যই তার ক্ষেত্রে এটা দেখতে হবে। আর আমি বুলিংয়ের শিকার হচ্ছি, কখন হচ্ছি, কতটুকু হচ্ছে, সেটা আমি কিভাবে রিসিভ করছি, বুলিং হিসেবে নিচ্ছি কিনা, বা এটাকে আমি মিনিমাইজ করতে পারছি কিনা বা ম্যাক্সিমাইজ করছি কিনা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমার উপর ডিপেন্ড করছে। তাহলে যদি দেখি যে কারো এই অ্যাটিটিউডের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শুধু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার জায়গা থেকে, তাহলে অবশ্যই এখানে আমার হেল্পের দরকার। আমি আগে আমাকে হেল্প করে নিজেকে ওই জায়গাটায় স্টেবল করলে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার বস বা আমার যে আছেন অধীনস্থ, তার বোধহয় এই সমস্যাটা হচ্ছে। অনেক জায়গায় সাধারণত লেখা থাকে রিসার্চে যে ইয়োগা করলে, মেডিটেশন করলে বা কোয়ান্টাম মেথড করলে ব্যাপারগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসা যায়। এটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু যৌক্তিক? আচ্ছা, খুব সুন্দর বলেছেন। দেখুন, ইয়োগা হোক, মেডিটেশন হোক, বা যেটাই বলি, এখানে কিন্তু এগুলো একটা মেথড, এটা ভালো থাকার জন্য সহযোগিতা অবশ্যই করে। কিন্তু যখন একটা ব্যক্তি প্রবলেমে পড়ে যাচ্ছেন, তখন কিন্তু এটা খুব যে হেল্প করবে তা কিন্তু না, তখন তার প্রবলেম সলভিং মেথডটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি ইয়োগা তো ধ্যান, তাই না, এটা একটা রিল্যাক্সিং মেথড। আমি আমাকে যে কোনো সময়, যে কোনো সুস্থ ব্যক্তিই কিন্তু খুব সুন্দরভাবে ইয়োগা করতে পারেন, রিল্যাক্স হতে পারেন। আমরা বিভিন্ন সময় ব্রিদিং রিল্যাক্সেশন করে, আমরা বিভিন্ন রিল্যাক্সেশন দিই। সেক্ষেত্রে মাস্কুলার রিল্যাক্সেশন আছে, ব্রিদিং রিল্যাক্সেশন আছে। কখনো আমরা দেখা যায় যে মানে নিজের ইমোশনাল ভেন্টিলেশনের জন্য কিন্তু আমরা তাকে অনেক সময় আপনার হচ্ছে যেটা এই আমি এখানে আমরা বলবো যে বিভিন্ন ধরনের মেথড আছে, আমরা এটা করাই। তো এই জায়গাগুলো এই খারাপ না, এটা ভালো হেল্প করে, কিন্তু সমস্যার সমাধানের জন্য ব্যক্তিকে অবশ্যই সহযোগিতা করতে হবে। মানে সেলফ হেল্প টেকনিকের মতো নিজেকে সাহায্য করতে হবে। আর সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু অনেকখানি বেড়ে গেছে, বিশেষ করে ইয়াং অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে, এবং যারা মৃত্যুর ভয় পাচ্ছে, অনেক সময় দেখা গেলো যে ক্রনিক ডিজিজে যারা আক্রান্ত, তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ছে। এক্ষেত্রে কি করণীয় আছে? এক্ষেত্রে বের হয়ে আসার উপায়টা কি? আচ্ছা, সুইসাইডাল টেন্ডেন্সি, সুইসাইডাল অ্যাটেম্প, সুইসাইডাল থট এবং
তার হচ্ছে এটা কোন লেভেলে আছে এটা দেখার বিষয়। একটা গ্রুপ পিপল আছে যারা কিনা সুইসাইডিয়াল অ্যাটেম্পটা নেয় শুধুমাত্র অন্যকে জব্দ করার জন্য। এরা কিন্তু পার্সোনালিটি হ্যাঁ, অন্যকে ব্ল্যাকমেল করার জন্য বা তাকে কোনোভাবে ইমোশনাল ভাবে হ্যাজর্ড করার জন্য এটা করে। আরেকটা হচ্ছে যারা ডিপ্রেশনে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগেন দীর্ঘদিন, ক্রনিক ডিজিজেস যাদের থাকে বা লাইফে তার হয়তো অন্য কোনো জায়গাটা থেকে সে আর নিজেকে রেস্কিউ করতে পারছে না, তখন তার ভিতরে কিন্তু এই সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে। তো এই সুইসাইডাল অ্যাটেম বা টেন্ডেন্সি যখন চলে আসে তখন ওই ব্যক্তিটাকে অবশ্যই খেয়াল করতে হবে যার ভিতরে থট, টেন্ডেন্সি কিংবা অ্যাটেম আসে সে অবশ্যই অনেক আগে থেকেই কোনো না কোনোভাবে কিছু না কিছু মেসেজ কিন্তু আমাদের সোসাইটিতে দিতে থাকে। আমরা অনেক সময় কিন্তু বুঝে উঠতে পারি না, আমরা ইগনোর করে যাই। কেউ বারবার মরার কথা বলে বা কেউ হয়তো ফ্রাস্ট্রেটেড কথাবার্তা বারবার বলতে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে তাকে অবশ্যই অবজারভেশনে নিতে হবে যে তার ভিতরে কোনো সুইসাইডাল অ্যাটেম বা থট বা কোনো রকম প্ল্যান চলছে কি না। আচ্ছা, মেডিকেল কলেজে বা দেখা গেল বিশ্ববিদ্যালয়ে পুরো শিক্ষার্থী পড়ার চাপ সহ্য করতে না পেরে তারা কিন্তু অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই ক্ষেত্রে তারা নিজেদেরকে কিভাবে সাহায্য করতে পারে? আপনি বারবার বলছিলেন যে প্যারেন্টাল এডুকেশন, সেক্ষেত্রে প্যারেন্টসরা কিভাবে তাদের সন্তানদেরকে বাঁচাতে পারে? আচ্ছা, এখানে আমরা বলবো যে এখানে পড়ার চাপ বা ওই পরিবেশের চাপ এটা কিন্তু না, যে এখানে পড়ছে সবাই, কিন্তু তার ক্ষেত্রে কেন এটা প্রবলেম হচ্ছে এটা অবশ্যই তার দেখতে হবে যে তার বেড়ে ওঠার সময়টায় মাইলস্টোন, যেটা আমাদের বলা হয় ডেভেলপমেন্টাল মাইলস্টোন, সেখানে তার কোথাও ল্যাকিংস আছে কি না, তার অন্য কোনো মেন্টাল কোমরবিডিটি কিছু আছে কি না। তারপরে আমাদের খেয়াল করতে হবে যে পড়াশোনা, এই যে মেডিকেল বলুন আর বিশ্ববিদ্যালয় বলুন, সে সুইসাইডিয়াল অ্যাটেমে যাচ্ছে, কখন যাচ্ছে, কেন যাচ্ছে। অনেক সময় কিন্তু আমরা দেখি আমাদের অন্যের দ্বারা কিন্তু এরা প্ররোচিত হয়। কেউ মানে মারা যাওয়ার চেষ্টা করেছে বা কেউ সুইসাইড করেছে, যখন সে আর নিতে পারছে না তার স্ট্রেসরটা, এটাকে বলা হয় স্ট্রেস কোপিং ক্যাপাসিটি তার অনেক কম, সে পেইন নিতে পারছে না, পেইনগুলো থেকে নিজেকে রেস্কিউ করার ওয়েটা সে খুঁজে পাচ্ছে না, সেই ক্ষেত্রে তার কিন্তু সমস্যাটা হয়। তো তার এই জায়গাটা হেল্প করা খুব জরুরি। আমাদের সবার আগে খেয়াল করতে হবে যে আমার পাশের বন্ধুটি বা আমার ক্লাসের ছাত্রদের মধ্যে কে একটু ডাল মুডে আছে, কার মুখটা সবসময় একটু অন্ধকার, এটা খেয়াল করতে হবে। বা কে খুব বেশি বাইরে শো করছে নিজেকে হ্যাপি, কিন্তু কোনো একটা জায়গায় নিজেকে যে সে আবার একা করে ফেলছে, এইখানে খেয়াল রাখতে হবে। পারিবারিক পরিবেশে দেখতে হবে যে পরিবারের সবার জন্যে আমার সন্তানটি কেমন আচরণ করা উচিত আর কেমন করছে, এখানে তার কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি কিনা, পার্থক্য দেখতে পাচ্ছি কিনা, এখানে এটা খেয়াল করতে হবে। এরপরে আমাদের চলে আসবে যে অনেক সময় রিলেশনশিপের একটা প্রভাব কিন্তু এখানে থেকে যায়, যে অনেক সময় দেখা যায় যে ইয়াং অ্যাডাল্ট স্টেজে এসে যে একটা রিলেশনে যাচ্ছে, সেই রিলেশনশিপটা কার সাথে হচ্ছে, কেমনভাবে হচ্ছে, এবং সেই ছেলেটি বা মেয়েটি এই রিলেশনশিপ থেকে কী ধরনের প্রেশার পাচ্ছে, কি হচ্ছে, এটাও কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষ কিন্তু শুধু পড়ার চাপে বা পরিবেশের কারণেই যে সবসময় সুইসাইড করবে তা না, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো কারণ থাকে, হয়তো তার মধ্যে কোনো একটা থাকে সিভিয়ার প্রমিনেন্ট, সেইটাকে আমরা হয়তো সামনে দেখে ফোকাস করছি যে ওই রিলেশনশিপ এটা সেটা, একেবারেই না, তার কিন্তু এর সাথে অনেক কিছুই আরও সম্পৃক্ত থাকে। ম্যাডাম, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি, সেটা হচ্ছে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এই কথাটি আমরা প্রায় প্রতিনিয়ত শুনে থাকি, এবং দেখা গেলো যে নেটওয়ার্ক যখন সার্ফিং করছে আজকালকার মা বাবারা, তারাও কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে একটু একটু জানে। ম্যারিটাল, আপনি যে ম্যারিটাল স্ট্যাটাসের কথাটা বললেন, ম্যারিটাল স্ট্যাটাসের থেকেও কিন্তু অনেক সময় অনেকে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ছে, এটাকে একটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের অংশ বলে আপনি মনে করছেন, নাকি এর ভেতরেও কিছু পজিটিভিটি আছে, বা পজিটিভ দিকগুলো কী কী এবং নেগেটিভ দিকগুলো কী কী? আচ্ছা, হ্যাঁ, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যাদের থাকে, এই ডিসঅর্ডারটা আসলে যে ডায়াগনোসিস একমাত্র সাইকিয়াট্রিস্টরাই করেন, এটা কিন্তু আসলে আমরা সবাই বললেই যে সবাই বর্ডারলাইন পার্সোনালিটিতে চলে যাব সেটা না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা থাকে তারা কিন্তু নিজেরা সবসময় একটা আনস্টেবল মুডে থাকেন এবং তারা খুব লোনলি ফিল করেন, কোনো রিলেশন তারা কিন্তু স্টেবল থাকেন না, সেই ক্ষেত্রে তাদের কিন্তু ম্যারিটাল লাইফে কিন্তু প্রভাব পড়তেই পারে। এছাড়া আরেকটা ব্যাপার এসে যাচ্ছে যে বর্ডারলাইন পার্সোনালিটি ছাড়াও যে এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ, যেটা আপনি নিয়ে এসেছেন এখানে, এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপটা শুধু বর্ডারলাইন পার্সোনালিটির পার্সনরা করেন তা না,
এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি করতে পারেন। এখানে বিভিন্ন কারণ থাকে, সেটা হচ্ছে মানে তার কোনো সেক্সুয়াল বা ফিজিক্যাল যে প্রবলেমগুলো সেটা সে নিডটা ফুলফিল করতে পারছে কিনা পার্টনারের কাছ থেকে, তারপরে ফ্যামিলিতে তার অ্যাকসেপ্টেন্সিটা কেমন, সে যখন আসে সে যে কমফোর্ট জোনটা চাইছে ফ্যামিলিতে সেটা পাচ্ছে কিনা, এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলো আছে যেগুলোকে বলা হয় ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং। তারপরে হচ্ছে ফিজিক্যাল একটা রিলেশনশিপ, এগুলো সব একসাথে কাজ করে। এর পাশে হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপকে নিয়ে অ্যাকচুয়ালি এটা আমাদের দেশের জন্য তো এটা খুব যে অ্যাকসেপ্টেবল তা তো না, এটা তো আপনি নিজেও বুঝতে পারছেন, কিন্তু অনেক কান্ট্রিতে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করা হয়। এখন ব্যাপারটা হচ্ছে ব্যক্তি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন। অনেকের মধ্যে এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপের একটা বড় জায়গা আছে বাইপোলার মুড ডিসঅর্ডার যাদের থাকে, অর্থাৎ কিনা যারা ম্যানিক ফেজে থাকে, তারা কিন্তু দেখা যায় যে অনেক সময় তারা খুব বেশি সেক্সুয়াল আর্জ ফিল করে এবং তারা কিন্তু এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ একাধিকবার তারা কিন্তু এটা যেতে পারে, এবং তাদের ক্ষেত্রে অনেক সময় এই রিলেশনশিপগুলো যে কন্টিনিউ করে তাও কিন্তু না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যাদের সিভিয়ার অবসেশন আছে, সাথে পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা ক্রনিক ডিপ্রেশন আছে, সেই ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে। এটা আমরা এভাবে ডিসঅর্ডারে না গিয়ে এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপটা একটা ব্যক্তির পার্সোনাল ভিউ, তার টেস্ট, সে কীভাবে তার লাইফটাকে দেখবে, এই জায়গাটা থেকে এটা সম্পূর্ণ আলাদা একটা সাইড। এইভাবে আমরা তাকে স্টিগমার মধ্যে না ফেলি। আর একটা ব্যাপার হচ্ছে যে প্যারেন্টসরা কখন আসলে তাদের সন্তানকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবে? প্রথমত বলবো যে যখনই সন্তানকে দেখছেন যে আপনার সন্তানটি আপনার পারিবারিক নর্ম লঙ্ঘন করছে, অর্থাৎ আপনারা সবাই যেভাবে চলছেন বা যেভাবে সবাই চাইছেন ঠিক সেভাবে আপনার সন্তানটি পারছে না বা সেভাবে যাচ্ছে না, তখনই তাকে একটু এক্সট্রা নজরে রাখেন যে কেন হচ্ছে। তার সাথে বসে কথা বলুন, দেখুন সে আপনাকে কতটুকু রিসিভ করছে, আপনাকে সব কিছু খুলে বলতে পারছে কি না। অনেক সময় বাবা মাকে সন্তান সব শেয়ার করে, এসে খুব শেয়ার করে দেওয়ার পরেই মা কিংবা বাবা ওই বিষয়টাকে নিয়ে বাচ্চাকে কিন্তু প্যাম্পার করতে থাকেন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে সন্তান শেয়ার করুক এটা মা বাবা চাইছেন, আবার মা বাবাই কিন্তু সেই শেয়ারিংয়ের বিষয়টা নিয়ে সন্তানকে পরবর্তীতে ক্রিটিসাইজ করছেন বা ওইটা তুলে আত্মীয় স্বজন বা বিভিন্ন জনের মধ্যে তাকে নিয়ে কথা বলছেন। এতে কিন্তু তার ইমোশনাল ইমব্যালেন্স হয়, সে খুব আত্মসম্মান বোধটা তার একেবারে নষ্ট হয়ে যায়। সে তখন আস্তে আস্তে কিন্তু মা বাবার কাছ থেকে সরে যেতে থাকে, নিজেকে লুকাতে থাকে। যখন মা বাবা এই নেগেটিভ আচরণগুলো দেখবেন, তাহলে এই বাচ্চাকে যখন সাইকোলজিস্টের কাছে নিয়ে আসবেন তখন কিন্তু আসলে মা বাবাই আসেন। তো আমরা যখন একটা বাচ্চাকে নিয়ে কাজ করি, আমরা কিন্তু টোটাল ফ্যামিলিকে নিয়েই কাজ করি, আমরা শুধু এই বাচ্চাকে নিয়ে বসে কাজ করি তা কিন্তু না। ম্যাডাম, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আগে শেষে আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে আমরা কথা বলেছি, আমরা হ্যালোসিনোজেনিক ড্রাগ নিয়ে কথা বলেছি। ইদানিং কিন্তু বাংলাদেশ পত্রিকা আরও দেখা যাচ্ছে যে গাঁজার চরস নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে আপনার এক ধরনের আপনার একটা খাচ্ছে, আপনার ক্যাডবেরির মতো একটা খাচ্ছে, কেক খাচ্ছে। বাট ওরা এটা কেন করছে? এটা কি শুধুমাত্র করোনাকালীন সময় তারা ডিপ্রেশনে পড়ে গেছে বা অনলাইন ক্লাসের জন্য তারা হতাশায় পড়ে গেছে এটার জন্য খাচ্ছে, নাকি করোনা ছাড়াও তাদের কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার এখানে কাজ করছে? এইটা এইভাবে একেবারেই বলা যায় না, কারণ ডায়াগনোসিস ছাড়া আমরা কখনোই পার্সোনালিটি ডিসঅর্ডার বা মেন্টাল কোনো ডিসঅর্ডার এটা একেবারেই বলবো না। কারণ এখানে ব্যক্তিকে যখন ডিসঅর্ডারের মধ্যে ফেলছি তখন তাকে কিন্তু আমি একটা স্টিগমার মধ্যে ফেলে দিচ্ছি। তো এইটা না করে কেন করছে এখানে আগে দেখতে হবে যে একটা বয়স একটা ফ্যাক্টর, যে কাদের সাথে মিশছে সেখানে তার গ্রুপ একটা ফ্যাক্টর, তারা এনজয়মেন্টের জন্য কি কি বিষয়গুলোকে তারা চুজ করছে। এখন বাচ্চারা কিন্তু এনজয়মেন্ট করবেই, এটা স্বাভাবিক, কিন্তু এই এনজয়মেন্টের কম্পোনেন্টগুলো হেলদি কিনা আমরা আমাদের সোসাইটি থেকে, আমাদের ফ্যামিলি থেকে, আমাদের সন্তানদের জন্য আমরা হেলদি কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি কিছু আমরা দিতে পারছি কিনা। আমরা এখন সবাই খুব একটা ছোট্ট বাসার মধ্যে থাকা, নিজেদের কনজারভেটিভ করে ফেলা, নিজেদের মতো করে থাকা, আমরা কোন সেলফ সেন্টারেড একটা লাইফ কিন্তু এখন লিড করছি। তো সেইখানে কিন্তু মানুষ দেখবেন সেই আদিকাল থেকে মানুষ কিন্তু সঙ্গ চায়, গ্রুপে চলে। তো এই গ্রুপটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু দেখতে হবে যে এই গ্রুপের অ্যাক্টিভিটিগুলো কেমন, এখানে একটা ফ্যাক্টর। আর এই যে নেশার বিষয়গুলো চলে আসছে বা কেকের কথা বলছেন, এগুলো সময়ের সাথে সাথে আমাদের আশপাশে যে সন্তানরা আছে তারা কিন্তু প্রত্যেকে খুব ইন্টেলিজেন্ট, কোনটার সাথে কোনটা মেশালে কি হচ্ছে এটা কিন্তু তারা বুঝে যাচ্ছে। সায়েন্স স্টুডেন্টরা কিন্তু এটা খুব বেশি জানে, তারা কিন্তু নিজেরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করে তারা অনেক তৈরি করে ফেলছে এবং গ্রুপে এটা কিন্তু স্প্রেড করে দিচ্ছে। এটা কিন্তু তাদের একটা অ্যাচিভমেন্ট,
এটা মানে তার নিজেকে হিরো মনে করে, আমি এটা করতে পেরেছি, এরকম হয়েছে। এখান থেকেও কিন্তু তার কিউরিসিটি, তার এনজয়মেন্টের জায়গা থেকেও কিন্তু, অ্যাকসেপ্টেন্সির জায়গা থেকেও কিন্তু এই প্র্যাকটিসগুলো হচ্ছে। এখন কোনটা কিভাবে হচ্ছে এই জায়গাগুলো আমরা একদম স্পেসিফিক না বলে, এর সাথে অনেক কিছু সম্পৃক্ত। এটা যদি কখনো আমরা ড্রাগের কোনো প্রোগ্রাম করি তাহলে সেই ক্ষেত্রে আমরা আরও ভালো বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শকদের উদ্দেশ্যে আপনি অবশ্যই কিছু বলবেন, কারণ মেন্টালি ট্রমাটাইজড অনেকেই থাকে। কোভিড ছাড়াও দেখা গেল পুরোটা সময় জুড়ে কিন্তু বাবা হারিয়েছে, মা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে বা স্বামী হারিয়েছে, পুরোটা সময় জুড়ে তারা থাকে মেন্টালি ট্রমাটাইজড, এবং তারা আসলে বুঝতে পারে না যে কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে যাবে, বা কাউকে কিছু বললে কেউ তাকে কোনো কিছু নিয়ে বুলিং করবে কিনা, বা তাকে কোনো যন্ত্রণার শিকার হতে হবে কিনা। এই ব্যাপারে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে আমরা অনেক কিছু শুনলাম, জানলাম, অনেক সত্যের মুখোমুখি হলাম। শুধুমাত্র কিন্তু টাকা দিয়ে সন্তানকে বড় করা যায় না, সন্তানকে বড় করার জন্য লাগবে, বারবার বলে নিচ্ছি, প্যারেন্টাল এডুকেশন। কিন্তু প্যারেন্টাল এডুকেশনের জন্য আপনাদেরও কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল কিছু ব্যাপার জানতে হবে, সেলফ হেল্প টেকনিক জানতে হবে, যে আপনারাও কিভাবে আপনাদের সন্তানদেরকে বড় করছেন। শুধুমাত্র কিন্তু কোচিং সেন্টারে দিয়ে বা বাসায় কোনো শিক্ষক এনে যে তাদেরকে বড় করে ফেলছেন, ব্যাপারটা কিন্তু তা না। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই ব্যাপারটা জানবেন। আরেকটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, যে মাথা ব্যথা করলে যে পুরো মাথাটা কেটে ফেলতে হয় ব্যাপারটা না, বা আমাদের হাতের কোথাও জ্বালা করলে যে হাতটা কেটে ফেলতে হবে, হাতটা আগুনে পুড়ে ফেলতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। তাই সবসময় সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, এবং অবশ্যই সাইকোলজিস্টের কাছে পরামর্শ নেবেন। এবং আমি আবার বারবার বলে নিচ্ছি যে বিআরবি হসপিটাল একমাত্র টপমোস্ট হসপিটালের মধ্যে একমাত্র হসপিটাল যে অনলাইনে কাউন্সিলিং কাজ করছে, পেশেন্ট কেয়ার কাউন্সিলিংয়ের সাথে সাথে মেন্টাল হেলথ কাউন্সিলিং এবং ড্রাগ এডিকশন কাউন্সিলিং নিয়েও কাজ করছে। এবং তার সাথে আছে আমাদের তন্নিতা ঘোষ, একজন সাইকোলজিস্ট, এবং হচ্ছে এডিকশন থেরাপি নিয়েও মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশনের কাজ করছে পুরোটা সময় জুড়ে। তন্নিতা ঘোষ, আপনি আসলে বিআরবি হসপিটালে কবে কবে বসছেন, এটা একদম দর্শকদের জানার জন্য। আচ্ছা, আমি শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি আপনাদের সাথে বিআরবি হসপিটালে আছি। কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমি সকাল একেবারে 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি আমাকে পেয়ে যাচ্ছেন। সাধারণ দর্শক 10টা থেকে রাত 8টা পর্যন্ত পুরোটা সময় জুড়েই কিন্তু আপনারা আপনাদের যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য বা এটা ছাড়াও আমি বারবার বলে নিচ্ছি, ক্রনিক ডিজিজ যারা ভুগছে তারাও কিন্তু মুড ডিসঅর্ডারে ভুগছেন, এবং যে কোনো ধরনের সাহায্যের জন্য আপনারা চলে আসতে পারেন তন্নিতা ঘোষের কাছে। এবং বিআরবি হসপিটাল আপনাদেরকে অনেক আগ্রহ করে কিন্তু তারা পেশেন্ট হেলথ কাউন্সিলিং নিয়ে কাজ করছে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি হসপিটালকে, অবশ্যই পেশেন্টদেরকে, রোগীদেরকে এবং বাবা মায়েদেরকে এই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। যাই হোক, আমি পুরোটা সময় জুড়ে ছিলাম ডাক্তার তন্নিতা মিথিলা, এবং আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে তন্নিতা ঘোষ, আপনি যদি কিছু বলেন। আমি দর্শকদেরকে প্রথমত বলবো, মানসিক সমস্যা মানেই যে মেন্টাল ডিসঅর্ডার এটা না ভেবে সামান্য সমস্যাতেই আগে সহযোগিতার হাতটা ধরুন। তাহলে যেটা হবে, অল্প সমস্যা যখন থাকবে বা সমস্যাটা কম থাকবে তখন অল্পতেই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যখন সমস্যাটা তীব্র হয়ে যাবে তখনই কিন্তু সময়ও বেশি লাগে, খরচও বেশি হয়, আবার দেখা যায় অনেক সময় সেটা থেকে বেরোনোটাও অসম্ভব হয়ে যায়। তাহলে কোনো কিছুকে আমরা অবহেলা না করি, সতর্ক থাকি এবং সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।